উপর শ্মশানের পিচাস ভর করেছে। তাদের এখন জিন সাধক হুজুরের ভীষণ প্রয়োজন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আর বলতে হবে না, আমি এখনই হুজুরকে গিয়ে সব বলছি। ঠিক আছে, তবে আমরা যে তোকে শিমুলের কথা বলেছি এই কথা যেন কেউ জানতে না পারে। আচ্ছা, কেউ জানবে না। এই বলে আয়দারুস রুকাইয়ার কাছ থেকে বিদায় নিল। আয়দারুস বিদায় নেওয়ার পর রুকাইয়া বিলকিসের দিকে তাকিয়ে বলল, কিরে, আয়দারুসের সামনে এমন বোকা হয়ে গেলি কেন? না আসলে তার দিকে তাকিয়ে তো আমি ফিদা হয়ে গেছি। ফিদা হয়ে লাভ নেই, আয়দারুস আমার দখলে, বুঝলে? বিলকিস মুস্কি হেসে বলল, জি ভবিষ্যৎ রানী সাহেবা, বুঝতে পেরেছি, আমি এখন আসছি। আচ্ছা যাও তাহলে, আল্লাহ হাফেজ। এরপর বিলকিস রুকাইয়ার কাছ থেকে বিদায় নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হলো। ঘড়িতে তখন রাত 1টা। বিলকিসের অপেক্ষায় বসে আছে হুরাইরা। কিছুক্ষণ পরে বিলকিস এসে সেখানে হাজির হলো। হুরাইরা বিলকিসকে দেখে জিজ্ঞেস করলো, কিরে, কি খবর? রুকাইয়ের সাথে কথা হয়েছে? শুধু রুকাইয়া নয়, জিন আয়দারুসের সাথেও কথা বলে এলাম। কি বললো আয়দারুস? আয়দারুস গিয়েছে জিন সাধক হুজুরের কাছে। কাল সকালেই হয়তো সে জিন সাধক হুজুরকে নিয়ে শিমুলদের বাড়িতে যাবে। যাক, তোর কথায় নিশ্চিন্ত হলাম। আচ্ছা, তুই এখন ঘুমা, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। তুইও ভালো থাকিস। এই বলে বিলকিস হুরাইরার কাছ থেকে বিদায় নিয়ে আবারও পরিলোকের উদ্দেশ্যে রওনা হলো। আয়দারুস জিন সাধকের কাছে এসে শিমুলের ঘটনা খুলে বলল। জিন সাধক সব শুনে বললেন যে তিনি আগামীকাল সকালে শিমুলদের বাড়িতে যাবেন। জিন সাধক হুজুরের কথা শুনে আয়দারুস ভীষণ খুশি। হুজুরের সাথে থাকতে থাকতে সেও এখন পরোপকারী হয়ে গেছে। অন্যের উপকারে আসতে পারলে নিজেকে ধন্য মনে করে সে। শিমুলের ভাই জাহিদ আর শিমুলের বন্ধু শান্ত। ঘরের ভেতরে শিমুলের চিৎকার শোনা যাচ্ছে। কখনো সে হাসছে, কখনো বা বিড়বিড় করে কি যেন বলছে। রুমের ভেতরে কেউ যেতে পারছে না, কাউকে দেখলেই আক্রমণ করতে আসছে। তার চিন্তায় কারো চোখে ঘুম নেই। শিমুলের মা নামাজের ঘরে জায়নামাজে বসে আছেন। ছেলের জন্য নামাজ পড়ে দোয়া করছেন তিনি। কান্নার জলে ভিজে গেছে জায়নামাজ। কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। এভাবেই কেটে গেল আরেকটি বিভীষিকাময় নির্ঘুম রাত। চারিদিক থেকে ভেসে এলো ফজরের আজানের সুর। শিমুলের মা ফজরের নামাজ পড়ার জন্য জায়নামাজে দাঁড়ালেন। জাহিদ আর শান্ত ফজরের নামাজের জন্য মসজিদে চলে গেল। রাতের ঘন ঘটা কেটে পূর্ব আকাশে উদিত হলো দিনের সোনালী সূর্য। ঘাসের ডগায় মুক্তোর মতো চিকচিক করতে লাগলো ভোরের শিশির। পাখিরা নির ছেড়ে কিচিরমিচির শব্দ করতে করতে ডালা মেলল আকাশে। রাতের নিস্তব্ধতা ভেঙে চারিদিকে জেগে উঠল প্রাণের কোলাহল। শিমুলের ঘরে তখন নিস্তব্ধ, নীরব। শিমুলের মা দরজা খুলে দেখলেন শিমুল ঘুমাচ্ছে। জাহিদ আর শান্ত চেয়ারে বসে ঘুমাচ্ছে। শিমুলের মা রান্নাঘরে গিয়ে চা বসালেন। এরপর শান্ত আর জাহিদকে ডেকে তুললেন। শান্ত আর জাহিদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মুখ ধুয়ে এরপর সামান্য নাস্তা করে শান্ত নিজেদের বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে যাওয়ার পথেই হঠাৎ দেখলো নীরব পায়ে গলায় গামছা ঝোলানো, মুখ ভর্তি সাদা দাড়ি, পরনে সাদা পাঞ্জাবি, লাঠি ভর দিয়ে হেঁটে আসছেন। লোকটিকে শান্তর চেনা চেনা মনে হলো। একটু কাছে আসতেই দেখলো এই যে জিন সাধক হুজুর। দৌড়ে হুজুরের কাছে গিয়ে কদম মুসি করলো। এরপর হুজুরকে সাথে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। শান্তর মা জিন সাধক হুজুরকে দেখে খুব খুশি। তিনি চা নাস্তা বানিয়ে হুজুরকে দিলেন এবং শিমুলের ব্যাপারে সব খুলে বললেন। শান্তদের বাড়িতে চা নাস্তা খাওয়ার পর শান্ত হুজুরকে নিয়ে শিমুলদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। শিমুলের মা হুজুরকে দেখে দুহাত তুলে খোদার কাছে শুকরিয়া আদায় করলেন। হুজুর শিমুলের ঘরের দরজা খুলে ভেতরে তাকালেন। তিনি সবাইকে বাহিরে থাকতে বললেন। এরপর শিমুলের ঘরে গিয়ে তিনি দরজা বন্ধ করে দিলেন। হুজুর আস্তে আস্তে শিমুলের খাটের পাশে গিয়ে বসে তার হাতের কনিষ্ঠ আঙুল ধরে কিছু পড়তে লাগলেন। ঠিক তখনই চেঁচিয়ে উঠল শিমুল। জিন সাধক হুজুর বললেন, তুই কে? এখানে কেন এসেছিস? আমি শ্মশানের পিশাচ। এই ছেলেটি আমাদের চলার পথে এসেছিল, তাই তাকে মারতে এসেছি। তার দেহ ছেড়ে তোর নিজের জায়গায় চলে যা। না, আমি যাব না, আমি তাকে মেরেই যাব। জিন সাধক হুজুর আতরের শিশি থেকে তেল জাতীয় কিছু শিমুলের নাকে লাগিয়ে দিলেন। সাথে সাথেই চিৎকার করে উঠল শিমুল। জিন সাধক হুজুর বললেন, চলে যাবি কিনা বল। না, যাব না। এবার হুজুর এক গ্লাস পানি নিয়ে সূরা জিনের কয়েকটি আয়াত তেলাওয়াত করে শিমুলকে বললেন, চলে যাবে কিনা বল।
যদি না যাস তবে এই পানি খাইয়ে দিব। শিমুল এবারও বলল। না, যাব না। হুজুর আয়দারুসকে ইশারা দিয়ে বললেন যে সে যেন শিমুলকে হাঁ করায়। হুজুরের কথায় আয়দারুস শিমুলকে চেপে ধরে হাঁ করাতে যাবে, ঠিক তখনই শিমুল বলে উঠল, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। হুজুর আয়দারুসকে ইশারা দিয়ে শিমুলকে ছেড়ে দিতে বললেন। হুজুরের কথায় আয়দারুস শিমুলকে ছেড়ে দিলেন। এরপর হুজুর বললেন, চলে তো যাবি ঠিক, তবে দ্বিতীয়বার আসার কথা চিন্তা করবি না। না, আর আসবো না, মাফ করে দেন হুজুর। হঠাৎ করে শিমুলের রুমের জানলাটা কেঁপে উঠল। হুজুর বুঝলেন শ্মশানের পিশাচটা চলে গেছে। এরপর তিনি শিমুলকে পড়া পানি দিয়ে খেতে বললেন। এরপর রুমের দরজা খুলে সবাইকে ভেতরে ঢুকতে বলল। শিমুল পানি খাওয়া শেষে তিনি 2টা তাবিজ দিয়ে সেগুলো ব্যবহার করতে বললেন। শিমুলের মাকে বললেন, আর ভয়ের কোনো কারণ নেই, আপনার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ। শিমুলের মা বললেন, কি বলে যে আপনার শুকরিয়া আদায় করব হুজুর আমার জানা নেই। আমি নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম। শিমুলের মা কথা শেষ করার আগেই হুজুর বললেন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, তাই তো আমি এসেছি। আর কোনো চিন্তা করবেন না, ওই পিশাচ আর আসবে না। এই বলে হুজুর তাদের বাড়ি থেকে বিদায় নিলেন। শিমুলের মা হুজুরকে কিছু হাদিয়া দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি নেননি, বরং বললেন এই টাকা দিয়ে যেন কিছু এতিমকে একবেলা পেট ভরে খাইয়ে দেন। রাস্তার কিনারায় ঘেঁষে হেঁটে চলেছে হুজুর। এক দৃষ্টিতে তার চলার পথে তাকিয়ে আছেন শিমুলের মা আর শান্তর মা। শান্তর মা বললেন, ইনি হচ্ছে প্রকৃত ঈমানদার মুমিন বান্দা। ওনারা আছেন বলেই আমাদের মতো পাপী এই জমিনে ঘুরে বেড়াচ্ছে, না হলে কবে এই দুনিয়া ধ্বংস হয়ে যেত। শান্তর মায়ের কথায় সম্মতি দিয়ে শিমুলের মা বললেন, আপনি ঠিকই বলেছেন ভাবি। শিমুল সুস্থ হয়ে ওঠায় শান্তও এখন খুশি। সকাল থেকেই ফুরফুরে মেজাজে আছে সে। হঠাৎ করেই ফোন বেজে উঠল তার। হুরাইরা ফোন দিয়েছে। শান্ত ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে হুরাইরা বলল, হ্যালো, তুমি কি আজ কলেজে আসবে? তুমি কোথায় এখন? আমি তো এখনো বাসায়। আচ্ছা, তুমি তৈরি হয়ে বের হও, আমি আসছি। এই বলেই শান্ত ফোনটা রেখে দিল। এরপর গোসল করে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। ঘড়ির কাঁটায় তখন 9টা 40। কলেজের গেইটে গিয়ে নামলো শান্ত। 2 মিনিট পরেই হুরাইরাও এসে হাজির হলো। হুরাইরা আসার পর শান্ত কলেজের ভেতরে প্রবেশ করতে লাগলো। এমন সময় হুরাইরা বলল, এই ওদিকে কোথায় যাচ্ছ? কেন, ক্লাসে যাবে না? আরে বুদ্ধু, আজ তো কলেজ বন্ধ। বন্ধ? কিসের বন্ধ? তোমার তো দেখছি কিছুই খেয়াল থাকে না। আরে আজ হচ্ছে ডিসেম্বর মাসের শেষ রবিবার, ইস্টার সানডে। আমি তো তোমার সাথে আড্ডা দেওয়ার জন্যই কলেজে এসেছি। ও আচ্ছা, আসলে ভুলেই গিয়েছিলাম আজ কলেজ বন্ধ। শিমুলকে নিয়ে এত চিন্তায় ছিলাম যে দিন দুনিয়া ভুলে গিয়েছিলাম। শান্ত আর হুরাইরা রাস্তার কিনারা ঘেঁষে হাঁটছে। হাঁটতে হাঁটতে হুরাইরা বলল, খুব ভালোবাসো বুঝি তোমার বন্ধুকে? আমার জীবনের চেয়েও বেশি। যদি বন্ধুকে জীবনের চেয়েও বেশি ভালোবাসো, তবে আমাকে কতটুকু ভালোবাসো? হুরাইরার এমন প্রশ্ন শুনে শান্ত বড় বড় চোখে হুরাইরার দিকে তাকালো। হুরাইরা বুঝতে পারলো শান্ত তার কথায় রাগ করেছে, তাই সে তৎক্ষণাৎ বলল, আরে বাবা, মস্করা করেছি। শান্ত এবার কিছুটা শান্ত হয়ে বলল, আসলে ছোটবেলায় দুজনে একসাথে বড় হয়েছি, খেলাধুলা করেছি, স্কুলে গিয়েছি। আমার যা ছিল তাতে শিমুলেরও সমান অধিকার ছিল। হুরাইরা শান্তকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়াও দাঁড়াও, যা তোমার ছিল তাতে শিমুলের অধিকার মানে? এখন আমি যে তোমার, আমার উপরেও কি শিমুলের অধিকার? কেন নয়? তুমি যতটা আমার ততটাই শিমুলের। বিয়ের পর তো আমি শিমুলকে নিয়ে বাসর ঘরে যাব। ইচ্ছি শান্ত, তুমি এত বাজে। আগে জানলে তোমার সাথে রিলেশনই করতাম না। এই বলে হুরাইরা রাগ করে চলে যেতে লাগলো। শান্ত তার হাত ধরে আটকে বলল, আরে আমার প্রিয়া, শোনো না মন দিয়া, করেছি যে ফান। তুমি শুধু আমার, আমি শুধু তোমার, দুইজনে মিলেই গাইবো নতুন জীবনের গান। শান্তর কথায় হুরাইরা বলল, ওরে আমার কবিরে, এইসব কবিতা টবিতা দিয়ে আমার মন ভোলানো যাবে না। তবে কি করতে হবে? আমাকে জড়িয়ে ধরো। যা, কি বলছো সব রাস্তার মাঝখানে? ধরবে না তো? এই আমি চললাম। এই বলে হুরাইরা চলে যাবে এমন সময় শান্ত হুরাইরাকে টান দিয়ে নিজের বাহুতে জড়িয়ে ধরল। এরপরেই ছেড়ে দিয়ে বলল, এবার খুশি তো? তবে এমন ভাবে একটু সময় রাখলে কেমন হতো? কি বলছো? লোকে দেখলে কি ভাববে?
তুমি আছো শুধু লোকে দেখলে কি ভাবে এই চিন্তা করায়। আরে তুমি তোমার বউকে জড়িয়ে ধরেছো, তাতে কার কি? ওরে আমার বউ, অনেক হয়েছে, এবার চলো। এরপর দুজনেই হাঁটতে হাঁটতে একটি কফি হাউসে গিয়ে কফি খেলো। অনেকক্ষণ ঘুরলো, তারপর বাসার পথে রওনা হলো। শিমুলের মা শিমুলের জন্য তার প্রিয় ইলিশ মাছ রান্না করেছেন। ইলিশ মাছের গন্ধে মৌ মৌ করছে চারিদিক। শিমুলের তখন গভীর ঘুমে। জোহরের নামাজ আদায় করে শিমুলের মা গিয়ে তাকে ডাক দিলেন। শিমুল ঘুম থেকে উঠে ফ্রেশ হলো। এরপর তিনি শিমুলকে শান্তকে ফোন দেওয়ার জন্য বললেন। মায়ের কথায় শিমুল শান্তকে ফোন দিল। ওপাশ থেকে শান্ত ফোন রিসিভ করে বলল, হ্যালো, কি রে, কি খবর তোর? খবর টবর সব বাড়িতেই এসে নে, এখনই আমাদের বাড়িতে আয়, জরুরি প্রয়োজন আছে। কি প্রয়োজন? বাড়িতে আয়, এলেই দেখতে পাবি। এই বলে শিমুল ফোন রেখে দিল। শান্ত হুরাইরার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। শান্ত বাড়িতে না ফিরে সোজা শিমুলের বাড়িতে চলে গেল। সেখানে গিয়ে দেখলো তার মা শিমুলের মায়ের সাথে গল্প করছেন। শান্তকে দেখে শান্তর মা বললেন, কি রে, সেই কখন শিমুল তোকে ফোন দিলে আর তুই এখন আসছিস? আসলে গাড়ি পেতে একটু দেরি হয়ে গেছে। শিমুলের মা বললেন, উহ ভাবি, আপনিও না। সে তো মানুষ, পরি নয় যে উড়ে চলে আসবে। গাড়ির রাস্তা দৌড়েও তো আসতে পারবে না, তাই না? আর দেরি হয়নি, সবে মাত্র 2:30 বাজলো। শান্তর মা শান্তকে বললেন, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নে। অসুস্থ ছেলে সেই কখন থেকে অপেক্ষা করছে তোর সাথে খাবার খাবে বলে। মায়ের কথায় শান্ত বাথরুমে গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শিমুলের রুমে গেল। শিমুল তখন বসে বসে মোবাইলে ফ্রি ফায়ার খেলছে। শান্ত শিমুলের রুমে প্রবেশ করেই বলল, কি রে, কি করছিস? কি আর করব, বসে বসে গেম খেলছি। এই অসুস্থ শরীর নিয়ে গেম খেলছিস কেন? খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিলে তো পারতি। আজ আম্মু আমার প্রিয় ইলিশ মাছ রান্না করছে, তাই তোর জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন ফোনটা হাত থেকে রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়। ফোন কি করে রাখবো? এনিমি তো আমায় মেরে ফেলবে। আচ্ছা, তাহলে আমার কাছে দে, আমি খেলছি, তুই ফ্রেশ হয়ে আয়। শান্তর কথায় শিমুল ফোন শান্তর হাতে দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলো। কিছুক্ষণ পরেই শিমুলের মা টেবিলে খাবার সাজিয়ে শান্ত আর শিমুলকে ডাক দিলেন। ডাক শুনে শান্ত আর শিমুল টেবিলে গিয়ে দেখলো শিমুলের মা আর শান্তর মা মিলে অনেক রকম রান্না করেছেন। এক জায়গায় খাসির গোস্ত, ইলিশ মাছের ঝোল, গরুর নেহারি। খাবার দেখে তো শান্ত শিমুলের জিভে জল চলে এলো। 51 পরিবারের মতো শান্ত, শিমুল, জাহিদ, শিমুলের মা, শান্তর মা আর পাশের বাড়ির সাইফা সবাই মিলে একসাথে খেতে বসলো। শান্ত ভেবে পাচ্ছে না কোনটা রেখে কোনটা খাবে। সবগুলো রান্নাই এক কথায় অসাধারণ হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে শান্ত এবং শিমুলের মা আর সাইফা রান্নাঘরে থালা বাসন পরিষ্কার করতে লাগলেন। শান্তর ইচ্ছা ছিল আজ মাঠে খেলতে যাবে, কিন্তু এত বেশি খেয়ে ফেলেছে যে হাঁটতেই পারছে না। শিমুলের রুমে গিয়ে দুই বন্ধু ঘুমিয়ে পড়ল। 1 মাস পর শান্তর বাবা আজ দেশে ফিরেছেন। শান্তর যেন আনন্দের শেষ নেই, কারণ বাবা দেশে ফিরে এলেই হুরাইরার সাথে তার বিয়ের কথাবার্তা পাকা। এরপর শুরু হবে এক রঙিন জীবন। উফ, শান্ত যেন ভাবতেই পারছে না। কিছুক্ষণ পরেই মা ডাক দিলেন, শান্ত, কই রে, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, এখনই গাড়ি চলে আসবে। আসছি মা। এই বলে শান্ত শার্ট কোট লাগিয়ে বের হলো। কিছুক্ষণ পরে একটি হাইয়েস্ট মাইক্রো বাস এসে হাজির হলো তাদের দরজার সামনে। শান্ত, শিমুল আর শান্তর মা রওনা হলেন বিমানবন্দরে। সকাল 10টায় বিমানবন্দরে ল্যান্ড করলো বোয়িং 777। 419 জন যাত্রী ধারণ করার ক্ষমতা সম্পন্ন বিশাল বিমান দেখে শান্ত শিমুল হতবাক, কারণ এর আগে তারা এত বিশাল বিমান দেখেনি। এর আগের বার যখন শান্তর বাবা দেশে এসেছিলেন তখন এয়ারবাস 310 জন যাত্রী এনেছিলেন, তাই তারা তখন এত বিশাল বিমান দেখেনি। দুজনেই হাঁ করে তাকিয়ে আছে বিমানের দিকে। কিছুক্ষণ পরেই শান্তর বাবা নেমে এলেন বিমান থেকে। এরপর তারা অনেকক্ষণ অপেক্ষা করলেন শান্তর বাবার সাথে থাকা লাগেজগুলোর জন্য। লাগেজগুলো হাতে পাওয়ার পর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। বাড়িতে ফেরার পর শান্তর বাবা শিমুল, শান্ত, শিমুলের মাকে সাথে নিয়ে খাওয়া দাওয়া শেষ করলেন। বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছেন। সবার চোখ শান্তর বাবার সাথে থাকা লাগেজের দিকে। শান্তর বাবা অবশ্য আগেও একটি লাগেজ লুকিয়ে রেখেছিলেন, কারণ ওই লাগেজে ছিল দামি দামি কিছু জিনিসপত্র। তিনি আস্তে আস্তে লাগেজগুলো খুললেন। কারোর জন্য শার্ট, কারোর জন্য প্যান্ট, ব্লেজার, শাড়ি,
টপস, পারফিউম সব একে একে বের করে এক একজনের হাতে তুলে দিলেন। সবাই খুশি হলেও শান্তর দুই দুঃসম্পর্কের চাচি খুশি হননি। ওনাদের ইচ্ছা ছিল 2টি বিদেশি কম্বল নেবেন, তবে শান্তর বাবা কম্বল আনেননি, তাই ওনারা একরকম মন খারাপ করেই সেখান থেকে বের হয়ে গেলেন। শিমুলকে একটি ঘড়ি দিয়েছেন আর তাতেই খুশিতে লাফাতে লাগলো। শিমুলের মাকে বললেন, ভাবি সব তো অন্যদের দিয়ে দিলাম, আপনাদের জন্য রাখতে পারলাম না, কিছুই মনে করবেন না। শিমুলের মা হাসি মুখে বললেন, আরে ভাই আমার, তুমি যে সুস্থ শরীরে দেশে এসেছো এটাই তো সবচেয়ে বেশি। তুমি কত কষ্টে রোজগার করো। মানুষজন তো কেউ বিদেশ থেকে এলেই তার লাকিসে চোখ থাকে। মানুষটা কেমন আছে, বিদেশে কেমন তার দিন কাটছে, সেটা কারোরই খেয়াল থাকে না। এটা আপনি ঠিক বলছেন ভাবি। আচ্ছা আমি যাই তাহলে, বাড়িতে কাজ আছে। ভাবি রাতে আপনাদের দাওয়াত খেতে আসবেন, সাথে শিমুলকেও নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, আসবো। এই বলে শিমুলের মা শান্তদের বাড়ি থেকে বিদায় নিলেন। রাতে শিমুলের মা বাসায় কাজ করছিলেন, এমন সময় শান্তর বাবা ফোন দিলেন। ভাবি কোথায় আপনি? আপনাকে যে বললাম রাতে শিমুল আর জাহিদকে নিয়ে আমাদের বাসায় আসতে, এলেন না যে? ভাইজান আমি ভুলে গিয়েছিলাম, আসছি এক্ষুনি। এই বলে তিনি ফোন রেখে দিলেন। আসলে ভুলে যাননি, যেতে ইচ্ছা করছিল না, কিন্তু এখন না গিয়েও উপায় নেই। না গেলে শান্তর বাবা রাগ করবে। রান্নাঘর থেকে বের হয়ে শিমুল আর জাহিদকে সাথে নিয়ে শান্তদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে গিয়ে সবাই মিলে রাতের খাবার সেরে নিলেন। এরপর শান্তর বাবা লুকিয়ে রাখা লাগেজ বের করে বললেন, ভাবি এই লাগেজটা লুকিয়ে রেখেছিলাম, সবার সামনে এটা খুললে তো কেউ খুশি আবার কেউ মনমরা হয়ে যেতেন, তাই খুলিনি। কথা বলতে বলতে শান্তর বাবা লাগেজ খুললেন। লাগেজ থেকে 2টা ল্যাপটপ বের করে একটা শান্তকে আর একটা শিমুলকে দিলেন। জাহিদকে দিলেন একটি ফোন। এরপর লাগেজ থেকে বের করলেন 2টা দামি শাড়ি, একটি শান্তর মায়ের জন্য আর একটি শিমুলের মায়ের জন্য। জিনিসগুলো বের করতে করতে তিনি বাহিরে তাকাচ্ছিলেন, যেন কারো অপেক্ষা করছেন। এরপর তিনি 2টা সোনার আংটি বের করে বললেন, এই 2টা দিয়ে শান্ত আর শিমুলের বউকে বরণ করা হবে। উপস্থিত সবাই হাসতে লাগলো। কিছুক্ষণ পরেই একটি সিএনজি এসে হর্ন দিতে লাগলো। 2টা বিদেশি দামি কম্বল নিয়ে এসেছে। শান্তর বাবা কম্বলগুলোর ভেতরে আনতে বললেন। একটা লম্বা লোক কম্বলগুলো দিয়ে গেল। কথায় কথায় তিনি বললেন লোকটা তার বন্ধু, সে গত 15 দিন আগে দেশে ফিরেছে, তার সাথে জিনিসপত্র কম ছিল, দ্বিধায় কম্বল 2টি দেশে পাঠিয়ে দিয়েছেন। কম্বল 2টি থেকে একটি শান্তর মাকে আর একটি শিমুলের মাকে দিলেন। শিমুলের মা বললেন, ভাইজান খামোকায় কেন এতগুলো টাকা খরচ করতে গেলেন? সামনে শান্তর বিয়ে, কত টাকা পয়সা দরকার বলেন? তা নিয়ে আপনি চিন্তা করবেন না ভাবি, আমি সব ব্যবস্থা করেই এসেছি। আপনারা আমার পরিবারের জন্য এত কিছু করছেন, আমি কি এই সামান্যটুকু করতে পারি না? কই কি আর করলাম ভাই? করছেন। আচ্ছা বাদ দেন, এবার আসল কথা শুনেন। আগামী 30 তারিখ আমরা শান্তর বিয়ের ব্যাপারে কথা বলতে কনের বাড়িতে যাব। তাদের সাথে ফোনে কথা হয়েছে, ছেলে যেহেতু পছন্দ করেই ফেলেছে, তাই আমি আর দেখাদেখি করতে চাচ্ছি না, সোজা বিয়ের তারিখ ফাইনাল করেই দিব। আপনাকে যেতে হবে আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে ভাই, যাব। এখন বাড়ি যাই তাহলে, রাত তো অনেক হলো। আচ্ছা যান ভাবি। শান্তদের বাড়ি থেকে বিদায় নিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন শিমুলের মা। নতুন ল্যাপটপ পেয়ে শিমুল ভীষণ খুশি। সারা রাত ল্যাপটপ নিয়ে নাড়াচাড়া করতে করতে ভোর রাতে ঘুমানো সে। শান্তর অবশ্য ল্যাপটপ নিয়ে কোনো আকর্ষণ নেই। সে শুয়ে শুয়ে অপেক্ষা করছে কখন সকাল হবে আর কখন হুরাইরার সাথে দেখা করবে। এই চিন্তা করতে করতে তার চোখ থেকে ঘুম পালিয়েছে। নির্ঘুম রাত কাটিয়ে ভোরের আলো ফুটে উঠতেই চলে গেল মসজিদে। ফজরের নামাজের পর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে মসজিদ থেকে বের হলো। এরপর ঘন্টাখানেক হাঁটাহাঁটি করে আবার বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে দেখলেন তার মাও উঠে পড়েছে। তার মা চা বানিয়ে তাকে দিলেন আর তার বাবার জন্য গুড় মুড়ি রেডি করলেন। তিনি সকালে চা পান করেন না। শান্ত সকালে নাস্তা করে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কলেজে গিয়ে দেখে 9:15। কিছুক্ষণ অপেক্ষা করার পর হুরাইরা এলো। হুরাইরা শান্তকে দেখে বলল, কি ব্যাপার, তোমার চোখ এমন লাল দেখাচ্ছে যে? রাতে কি ঘুমাওনি নাকি? ঠিক ধরেছ, রাতে মোটেই ঘুম হয়নি। কেন ঘুম হয়নি?
একটা খুশির সংবাদ আছে, সেটা তোমাকে দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম কখন সকাল হবে। কি সেই খুশির সংবাদ? সংবাদটি হচ্ছে, বলবো? বলো, বলতেই তো বলছি। আচ্ছা তুমি বলো তো কি হতে পারে। হুরাইরা একটু সময় ভেবে বলল, তোমার বন্ধু সুস্থ হয়ে গেছে? আরে ধুর, সে তো গতকালকে সুস্থ হয়েছে। তাহলে কি? বাবা দেশে ফিরেছেন আর আগামী 30 তারিখ আমাদের বিয়ের পাকা কথা বলতে তোমাদের বাড়িতে যাবেন। তাই নাকি? এ তো সত্যি খুশির খবর। আমাদের স্বপ্নগুলো সত্যি হতে চলেছে। আচ্ছা ক্লাসে চলো, ক্লাস পরে আজ তোমাকে আমি খাওয়াবো। আচ্ছা চলো। শান্ত আর হুরাইরা কলেজের গেটের ভিতর প্রবেশ করলো। ধীরে ধীরে গল্প করতে করতে তারা হাঁটতে লাগলো ক্লাসের দিকে। ক্লাস শেষ করে শান্ত আর হুরাইরা চলে গেল একটি কফি হাউসে। সেখানে কফি খেতে খেতে তারা গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ গল্প করার পর তারা যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বিকালে শিমুল আর শান্ত মাঠে খেলতে গেল। সায়েম শান্তকে দেখে বলল, কিরে, তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? তোদের কে বললো? কেউ বলেনি। তোর বাবা এলেই তো তোর বিয়ে ঠিক হওয়ার কথা, তাই বললাম। ও আচ্ছা, বিয়ে ঠিক হয়নি? আগামী 30 তারিখ বাবা কনের বাড়িতে যাবেন বিয়ের দিনক্ষণ ঠিক করতে। ও আচ্ছা, ভালো। একা একা আবার বিয়ে করিস না। একা একা বিয়ে করব না মানে? বিয়ে কি সবাই মিলে করে? আরে আমি সেটা বলিনি, বলছি বিয়ের সময় আমাদেরকেও দাওয়াত দিস, ভালো মন্দ কিছু খাওয়া যাবে। ও আচ্ছা এই কথা। তোদের দাওয়াত না দিলে কাদের দেব বল? তোরাই তো আমার সব। আজ সায়েম কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় উবাদা বলল, কি রে তোরা এখানে দাঁড়িয়ে আছিস যে? আমরা টসে হেরে গেছি, তাড়াতাড়ি মাঠে নাম। উবাদার কথায় তারা আর কিছু না বলে মাঠে ফিল্ডিংয়ে নামলো। দুর্দান্ত একটি খেলা জিতে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। 30 তারিখ শান্তর মা বাবা এবং এলাকার 2জন সম্মানীয় ব্যক্তি হুরাইরাদের বাড়িতে বিয়ের কথাবার্তা ঠিক করতে গেলেন। হুরাইরার মা চেয়েছিলেন বিয়েটা একটু দেরিতে ফেলতে, কারণ সামনেই হুরাইরার পরীক্ষা। বিয়ের পর সাংসারিক কাজে পড়ালেখা চালিয়ে যেতে পারবে কিনা তাই তিনি চেয়েছিলেন কমপক্ষে ইন্টার করে নিক। কিন্তু শান্তর বাবা মানতে রাজি নন। ওনার কথা, উনি সামনের মাসেই আবার বিদেশে চলে যাবেন। দেশে থাকতে থাকতে ছেলেকে বিয়ে করাতে চান। পড়ালেখার ব্যাপার উঠলে শান্তর মা বললেন, আপনি ভুলে যান হুরাইরা তার স্বামীর বাড়িতে আছে। আপনি মনে করবেন হুরাইরা তার নিজের বাড়িতেই আছে। হুরাইরা মা যতদিন পড়ালেখা করবে ততদিন সাংসারিক কাজ আমিই করব। আমি ছেলের বউ নিতে চাই, কাজের মেয়ে না। শান্তর মায়ের কথায় হুরাইরার মা যেন একটু ভরসা পেলেন। এরপর নানান অনেক কথাবার্তা বলতে বলতে বিয়ের দিন তারিখ 20 জানুয়ারি শুক্রবার ধার্য করা হলো। পাখির কলকলানি গানে, নদীর কলতানে, ধানের শীষে ঢেউ খেলে চলা ঢেউয়ের তালে বয়ে চলল সময়। সূর্য উঠল আবার অস্ত গেল। দেখতে দেখতে চলে এলো 20 জানুয়ারি। বরের সাজে শান্ত, দেখতে বড়ই সুন্দর লাগছে তাকে। শিমুল শান্তর কানে কানে বলল, তোকে এই বেশে পড়ি হুরারাই দেখলে বেচারি তো পাগল হয়ে যেত। শান্ত একটু হেসে শিমুলের দিকে তাকিয়ে বলল, কি ওই মেয়েটার নাম না নিলে নয়? আচ্ছা আর বলবো না, এবার চল, সবাই অপেক্ষা করছে। এরপর শান্ত, শিমুল, শান্তর বাবা আরও 2-4 জন এলাকার গণ্যমান্য ব্যক্তি কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। সামান্য আয়োজন। অবশ্য হুরাইরার বাবা চেয়েছিলেন বড় আয়োজন করতে। শান্তর বাবা মানা করলেন। তিনি বললেন, কনের বাড়িতে বরপক্ষ দলবল নিয়ে গিয়ে খাওয়ার শরীয়ত সম্মত নয়। বিয়ের পরের দিন আমার ছেলের ওয়ালিমা করব, সেখানে সবাই গলা পর্যন্ত ভরে খাবে। ফুল দিয়ে সাজানো গাড়িতে বসে আছে শান্ত। মুখে তার মিষ্টি হাসি, 2 চোখ ভরা রঙিন স্বপ্ন। প্রত্যেক মানুষের জীবনে এই এক আনন্দের দিন। জীবনে জৈবিক চাহিদা পূরণের স্বপ্নে বিভোর থাকে সবারই আঁখি। শান্তর বেলাতেও তার ব্যতিক্রম নয়। আস্তে আস্তে গাড়ি চলল কনের বাড়ির দিকে। একটুখানি পথ, তাও যেন বহু দূরে। শান্ত যেন তার আর তর সইছে না। বধূর সাজে হুরাইরাকে দেখতে ব্যাকুল হয়ে উঠেছে তার আঁখিদয়। হুরাইরাদের বাড়ির পাশে একটি মসজিদে জোহরের নামাজ আদায় করার পর বর সহ বরের সাথে লোকজন হুরাইরাদের বাড়িতে প্রবেশ করলেন। বরের জন্য আলাদা একটি জায়গায় ফুল দিয়ে সাজানো হয়েছে। শান্ত সেখানে গিয়ে মুখে রুমাল চেপে বসল। কিছুক্ষণ পর কাজী সাহেব এসে হাজির হলেন। যথারীতি বিয়ের কার্যক্রম শুরু হলো। কাজী সাহেব বিয়ের কাবিননামা লিখলেন। এরপর কনের বাবার নাম, মায়ের নাম, কনের নাম বলে বললেন, তার সাথে বিবাহতে আপনি যদি রাজি থাকেন বলেন কবুল। কবুল। বলেন কবুল। কবুল। বলেন কবুল। কবুল। উপস্থিত সবাই বলে উঠলেন আলহামদুলিল্লাহ। একই রকম ভাবে হুরাইরাকেও কবুল বলানো হলো।
এরপর ইমাম সাহেব দোয়া করলেন। দোয়ার পর উপস্থিত সকলের মধ্যে খেজুর বিতরণ করা হলো। মেহমানদের খাওয়ানো হলো। এবার বরকনে এক করার পালা। শান্তর বাবা শান্তকে নিয়ে ভেতরে হুরাইরার কাছে গেলেন। তারপর শান্ত হুরাইরাকে মালা পরিয়ে দিল। হুরাইরাও শান্তর গলায় মালা পরিয়ে দিল। বিয়ের সব আয়োজন শেষ হলো। এবার বিদায়ের ঘন্টা। হুরাইরার বুক ফেটে যেন কান্না আসছে। তার তো এমন হওয়ার কথা নয়, কারণ এই শরীরটা মানবিক হুরাইরার, কিন্তু ভেতরে তো পরিলোকের হুরাইরা। তাও কেন হুরাইরার এমন আবেগ জন্মাচ্ছে এই বাড়ির প্রতি? তাহলে কি সে এই বাড়ির সদস্যদের মায়ায় পড়ে গেছে? মায়ের গলা জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো হুরাইরা। হুরাইরার বাবা ছুটি না পাওয়ায় দেশে আসতে পারেননি। ভিডিও কলে মেয়েকে দেখেছেন শুধু। সুরাইয়া কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। হাসি খুশি একটি পরিবেশ মুহূর্তেই বিষদের রূপ নিল। অশ্রুসিক্ত নয়নে হুরাইরাকে বিদায় দেওয়া হলো। এইসব দেখতে দেখতে শিমুল ভাবল, কতই না অদ্ভুত মেয়েদের জীবন। যে বাড়িতে হেসে খেলে বড় হলো, শেষে কিনা তাদেরকেই ছেড়ে চলে যেতে হয় অন্যের ঘরে। সেখানে কি আছে তার কপালে সে জানে না। কেউ সুখী হয়, কেউ বা পতিত হয় বিষাদের সাগরে। তবুও তারা মেনে নেয় সব। নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে নতুন স্বপ্নের ঘর বাঁধার স্বপ্ন দেখে। কথাগুলো ভাবতে ভাবতে তার চোখের কোণেও জল জমা গেল। টিস্যু দিয়ে চোখের জল মুছে বিদায় নিল সেখান থেকে। বাসর ঘরে লম্বা ঘোমটা টেনে বসে আছে হুরাইরা। স্বপ্নে বিভোর তার দুই আঁখি। শত জন্মের স্বাদ যেন আজ পূরণ হতে যাচ্ছে। একান্ত আপন করে কাছে পেতে ইচ্ছে তার ভালোবাসার মানুষকে। এই সুখের জন্যই তো সে পরিলোকের অনাবিল সুখ আনন্দ ছেড়ে এসেছে। হঠাৎ করে দরজা খোলার শব্দ পাওয়া গেল। শান্ত এসেছে রুমে। হুরাইরার ঘোমটা তুলে বলল, তোমাকে বউয়ের সাথে দেখতে সেই সকাল থেকেই মন উতলা হয়ে আছে, কিন্তু একটিবারও দেখার সুযোগ হয়নি। এখন তো দেখছো মিটেছে স্বাদ। তোমাকে যদি শতবার দেখি তবুও দেখার স্বাদ মিটবে না। বউয়ের সাজে কি যে সুন্দর লাগছে তোমাকে, আমি বলে বোঝাতে পারবো না। হয়েছে হয়েছে, আর বলো না, বেশি বললে নজর লেগে যাবে। শান্ত হেসে গান ধরল, আকাশের ওই প্রান্ত ছুঁয়ে ভালোবাসা পড়ছে চুয়ে চুয়ে, মরতে দিলাম পেতে মাখবে কলি যায়, নজর না লাগে যেন চাঁদেরও গায়ে। আরে বাহ বাহ, তুমি তো ভালোই গান জানো। তোমার প্রেমে আমি হয়েছি কবি, এঁকেছি ছবি, গেয়েছি গান, তোমাকে লিখে দিলাম আমার এই প্রাণ। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছো। এভাবেই দুজনের মধ্যে মিষ্টি কথাবার্তা রাতভর চলল। ঘড়ির কাঁটায় সকাল 10টা। শিমুল এসে শান্তর দরজায় নক করেছে। ভেতর থেকে শান্ত বলল, কে? আরে আমি শিমুল, উঠ তাড়াতাড়ি। আজ তোর ওয়ালিমা, কত কাজ বাকি, তুই এখনো ঘুমাচ্ছিস? ওয়ালিমা তো বুঝলাম, তাই বলে এত সকাল উঠতে হবে? এত সকাল মানে? সকাল 10টা বাজে, তুই এত সকাল পেলি কই? শিমুলের কথায় শান্ত মোবাইলের দিকে তাকিয়ে সময়টা দেখে লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে বসলো। সে ভেবেছিল হয়তো সকাল 7টা বাজে। কোন ফাঁকে যে 10টা বেজে গেছে বুঝতেই পারেনি। আস্তে আস্তে বিছানা থেকে নেমে দরজা খুলে বলল, সরি রে, আমি তো ভেবেছিলাম মনে হয় 8টা বাজে। তা তো মনে করবি, রাতে যে ঘুম হয়নি। কথাটি বলেই মিটিমিটি হাসতে লাগলো শিমুল। শান্ত লজ্জা মুখে বলল, তুই যা তো, আমি আসছি। শিমুল হাসতে হাসতে সেখান থেকে চলে এলো। শিমুল চলে যাওয়ার পর শান্ত হুরাইরার কালো চুলে আলতো করে হাত বুলাতে বুলাতে বলল, হুরাইরা শুনছো, সকাল হয়েছে, উঠো তাড়াতাড়ি। হুরাইরা চোখ বন্ধ থাকা অবস্থাতেই বলল, হুরাইরা কি, এখন আমি তোমার বিয়ে করা বউ, আমাকে বউ বলে ডাকবে। ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছো কেন? হুরাইরা উঠে বসে বলল, কে বলেছে আমি ঘুমিয়ে আছি? তোমার বন্ধু যেভাবে দরজায় নক করছে, ঘুমিয়ে থাকা যায়? জেগে পড়েছো যখন, তখন না উঠে চোখ বন্ধ করে শুয়ে রইলে কেন? তোমাদের দুই বন্ধুর কথা শোনার জন্য। আচ্ছা হয়েছে, এবার উঠো, দেরি হয়ে যাচ্ছে। এই বলে শান্ত রুম থেকে বের হয়ে ফ্রেশ হয়ে তৈরি হতে লাগলো। অলিমার জন্য শান্তর বাবা বড় বড় 2টা গরু কিনেছেন। বাবুর্চিরা এসে সেগুলো রান্না করছেন। একদিকে মুরগির রোস্ট, গরুর কালো ভুনা, মুগ ডালের মুড়ি ঘন্ট, দই, সব মিলিয়ে বিশাল আয়োজন। বাড়ির উঠোনেই বেশ বড় সড়ো করে বাঁধা হয়েছে প্যান্ডেল। হুরাইরা ঘুম থেকে উঠে এত সব আয়োজন দেখে হক চকিয়ে গেল। কিছুক্ষণ পরেই হুরাইরাদের বাড়ি থেকে হুরাইরার মা বোন এসে উপস্থিত হলেন। শিমুল বিয়ের দিন হুরাইরার বোনকে দেখেনি, আজকেই দেখলো। হুরাইরার বোন সুরাইয়া হুরাইয়ার মতো সুন্দর।
শিমুল এক দেখাতেই যেন তার প্রেমে ব্যতিব্যস্ত হয়ে পড়ল। যেহেতু শান্ত ব্যস্ত, তাই শান্তদের বাড়িতে মেহমানদের খাতির যত্ন শিমুল করছে। হুরাইরার মা বোন আশায় তাদের নাস্তা দিল সে। সুরাইয়াও যেন এক দৃষ্টিতে তাকিয়েছিল শিমুলের দিকে। শিমুল নিজেকে একটু সামলে রেখে সুরাইয়ার দিকে নাস্তা এগিয়ে দিয়ে বলল, নিন, নাস্তা করে নিন। এই বলে সে সেখান থেকে বিদায় নিল। জোহরের নামাজের পর মেহমানগণ আস্তে আস্তে আসতে শুরু করলেন। শুরু হলো খাওয়া দাওয়ার বিশাল ঝামেলা। চলল বিকাল 4টা পর্যন্ত। এরপর আস্তে আস্তে সবাই বিদায় নিলেন। হুরাইরার মা বিদায় নিলেও সুরাইয়া জোর করে থেকে গেছে বোনের কাছে থাকবে বলে। ঠিক বোনের কাছে নয়, তার উদ্দেশ্য শিমুল। মেয়ের কথা মা মেয়েকে বোনের কাছে রেখে দিয়ে বললেন, আর সে থাকুক, কাল তোমরা যখন ফিরা যাত্রায় যাবে তখন তাকে নিয়ে যেও। সুরাইয়া তার বোনের বাড়িতে অর্থাৎ শান্তদের বাড়িতে থাকার মেন উদ্দেশ্য হচ্ছে শিমুলের সাথে কথা বলা। সন্ধ্যার পর শান্তদের ঘরে ভালোই আড্ডা জমে উঠল। শিমুল আর শান্ত মিলে কথা বলছিল। সেই মুহূর্তে সুরাইয়াও এসে হাজির হলো। তিনজন বসে গল্প করছে। হুরাইয়ারও মন চাইছিল সেও তাদের সাথে গল্প করবে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ সে নতুন বউ। তাই বাড়ির কিছু নিয়ম কারণ তাকে মেনে চলতে হচ্ছে। সুরাইয়া কথা বলার ফাঁকে ফাঁকে শিমুলের দিকে তাকাচ্ছে। শিমুল অবশ্য সেটাতেও পাত্তা দিচ্ছে না। গল্পের এক পর্যায়ে শান্ত গল্পের আসর ছেড়ে হুরাইয়ার কাছে চলে গেল। শান্ত চলে যাওয়ার পর শিমুলও চলে যেতে চেয়েছিল, কিন্তু সুরাইয়া তাকে থামিয়ে দিয়ে বলল, আরে আপনি কোথায় যাচ্ছেন? বসেন না, একটু কথা বলি। সুরাইয়ার কথায় শিমুল বসলো। সুরাইয়া শিমুলকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কি লেখাপড়া করেন এখনো? না, এসএসসি পরীক্ষার পর আর পড়িনি। কেন পড়েননি? রেজাল্ট খারাপ হয়েছিল তাই। তাহলে কি করার ইচ্ছে এখন? আমার বিদেশ যাওয়ার কথাবার্তা হচ্ছে, শীঘ্রই চলে যাব। আচ্ছা, তাতেই আমার চলবে। আপনার চলবে মানে? আরে না কিছু না, আপনি বুঝবেন এসব। বুঝবো না কেন বলেন, বললেই বুঝবো। আচ্ছা বাদ দিন, অন্য সময় না হয় বলবো। এখন বলেন তো, আপনি কি কোনো মেয়েকে পছন্দ করেন? আপনি তো দেখছি বড্ড ফাজিল, এইসব বিষয়ে কথা বলছেন কেন? ফাজিল মানে? আমার সাথে কথা বললে বুঝতে পেরেছেন আমি ফাজিলের উপরে লেভেল? তা তো দেখতে পাচ্ছি। আচ্ছা বলেন না, আপনার কোনো মেয়েকে পছন্দ? না, তেমন কেউ নেই। আমাকে কেমন লাগে আপনার? শিমুল একটু লাজুক চোখে সুরাইয়ার দিকে তাকিয়ে বলল, আমি এখন আসছি, জরুরি কাজ আছে। এই বলে শিমুল সুরাইয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের হয়ে গেল। সুরাইয়া শিমুলের এই লজ্জা পাওয়ার দৃশ্যটা দেখে একা একা হাসতে লাগলো। রাত 9টার দিকে সবাই মিলে রাতে খাবার খেতে বসলো। সুরাইয়া ইচ্ছা করেই শিমুলের সামনের চেয়ারে গিয়ে বসলো। খাবার খেতে খেতে সে ইচ্ছা করেই শিমুলের পায়ে পা দিয়ে খোঁচা দিল। শিমুল বিরক্ত চেহারায় সুরাইয়ার দিকে তাকালো। সুরাইয়া মিটিমিটি হেসে তাকে চোখ টিপে দিল। শিমুল বুঝতে পারলো এই মেয়েটা বড্ড ফাজিল, তাই সে পা সরিয়ে নিল। সুরাইয়া টেবিলের নিচের দিকে পা লম্বা করে শিমুলের পায়ের নাগাল পেতে চাইলো, কিন্তু তার পায়ের নাগাল তো পেলই না, উল্টো চেয়ার থেকে স্লিপ করে টেবিলের নিচে পড়ে গেল। তরকারির বাটি উল্টে সব তরকারি গিয়ে পড়লো তার মাথায়। সুরাইয়া মনে হলো কেউ যেন তার পায়ে ধরে টান দিয়েছে। শিমুল তো নয়, তাহলে কে? হুরাইরা তাড়াতাড়ি করে গিয়ে বোনকে তুলে বলল, কিরে, পড়লি কিভাবে? হঠাৎ মাথাটা কেমন যেন ঘুরলো আপু। সুরাইয়া পেছন ফিরে তাকালো, দেখলো সে মিটিমিটি হাসছে। সুরাইয়া হাতের ইশারায় তাকে ঘুষি দেখালো। শিমুল মনে মনে বলল, ভালো হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। আর লাগতে আসবি আমার সাথে? সুরাইয়া বাথরুমে গিয়ে গোসল করে কাপড় চেঞ্জ করলো। চোখে ভীষণ জ্বালাপোড়া করছে। তরকারি সামান্য ছিটে ফোটা চোখে গিয়ে পড়েছে তার, তাই জ্বালাপোড়া করছে। চোখের জ্বালাপোড়া সহ্য করতে না পেরে সে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। ঘড়ির কাঁটায় তখন রাত 1টা। হুরাইরা হঠাৎ শুনল কেউ তাকে ডাকছে। বিছানা ছেড়ে উঠে জানালার পাশে গেল। বিলকিস এসেছে তার সাথে দেখা করতে। হুরাইরা বলল, তুই এই সময়ে? শান্ত হঠাৎ জেগে যাবে। ভয় নেই, আমি তোর স্বামীকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তাকে এখন 10টা হাতি দিয়ে টানলেও জাগবে না। তুই পারিসও বটে। তোর কি খবর বল, কেমন আছিস? এই তো ভালোই আছি, তবে বোনটার জন্য চিন্তা হচ্ছে। রাতে খাবার খেতে বসে সে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। সে মাথা ঘুরে পড়েনি, আমি তাকে ফেলে দিয়েছিলাম। কেন কেন ফেলেছিলি? কারণ সে শিমুলকে বিরক্ত করছিল। শিমুলকে বিরক্ত করছিল তো তোর কি সমস্যা? সমস্যা আছে, কারণ আমি তাকে ভালোবাসি। ওরে বাবা,
ভালো যখন বাসিস তাহলে আমার পথে হাঁটতে থাক। মানে সুরাইয়াকে মাধ্যম বানিয়ে শিমুলের কাছে পৌঁছে যা। তুইও শিমুলকে পাবি, সুরাইয়াও শিমুলকে পাবে। কথাটা মন্দ বলিসনি। আচ্ছা, অনেক রাত হয়েছে, তুই এখন ঘুমা, আমি যাই। এই বলে বিলকিস হুরাইরার কাছ থেকে বিদায় নিল। হুরাইরাও আস্তে আস্তে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। তলিয়ে গেল গভীর ঘুমে। শান্তির সেই ঘুম, প্রান্তির সেই ঘুম। দেখতে দেখতে চলে গেল 2 মাস। সুরাইয়ার শরীরে এখন পরি বিলকিসের বাসা। সুরাইয়া বিয়ে হয়েছে শিমুলের সাথে। হুরাইরা বিলকিস 2 বান্ধবী, 2 মানবিক শরীরে ভর করে সংসার করছে তাদের ভালোবাসার মানুষের সাথে। সেই সাথে গুনছে অপেক্ষার প্রহর। শান্ত শিমুলের মা বাবা দুনিয়ার নিয়মে মারা যাওয়ার পর তারা তাদের নিয়ে রওনা হবে পরিলোকে। সেখানে বাঁধবে সুখের সংসার। তাদের ভালোবাসার চিহ্ন ছোট্ট সোনামণিরা পরিলোকের বাগানে চষে বেড়াবে, কোমল পায়ে ছোটাছুটি করবে, বীজ বুনবে ভালোবাসা। তাদের এই ভালোবাসার স্মৃতিচিহ্ন রয়ে যাবে যুগ থেকে যুগান্তরে। ইতিহাসে লেখা থাকবে দুনিয়ার 2 মানবের সাথে পরীর প্রেম। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।